আসসালামু আলাইকুম। আজকে আমরা গুণগত রসায়নের আরেকটি পর্ব দেখব। আজকে দেখব আমরা আয়ন শনাক্তকরণ সম্পর্কে। আয়ন শনাক্তকরণ দুই ভাবে করা হয়। একটা হচ্ছে ক্যাটায়নের, আরেকটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে পজিটিভ এবং অ্যানায়ন হচ্ছে নেগেটিভ, এবং এই ক্যাটায়নকে বলা হয় ক্ষারীয়মূলক সিক্ত পরীক্ষা এবং অ্যানায়নকে বলা হয় অম্লীয়মূলক সিক্ত পরীক্ষা। কারণ ধরি আমরা যে সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস যদি আমরা আয়ন শনাক্তকরণ পেতে চাই তাহলে একটা ক্ষার আমাদের দরকার হবে, যেমন NaOH। যখন এই ক্ষার থেকে যেহেতু আমরা এই সোডিয়াম প্লাস পাইতেছি, এই জন্য এটা হচ্ছে ক্ষারীয়মূলক। এবং ধরি একটা অ্যানায়ন, এই SO4 2- অ্যানায়ন, এই অ্যানায়নটা আমরা যদি পাইতে চাই তাহলে একটি অ্যাসিডের দরকার হবে, যেমন H2SO4। যেহেতু একটি অ্যাসিড বা অম্লের প্রয়োজন হয়েছে, এই জন্য এটা হচ্ছে অম্লীয়মূলক। তো প্রথমে আমরা দেখব ক্ষারীয়মূলকের সিক্ত পরীক্ষা। ধরি প্রথমে হচ্ছে ক্ষারীয়মূলক, ধরি একটা যৌগ হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া দিয়ে হয় প্রথমে হচ্ছে OH মূলক, এরপর হচ্ছে থায়োসায়ানেট, এবং এরপর হচ্ছে সবার লাস্টে হচ্ছে অক্সালেট। এগুলো হচ্ছে বিকারক, অর্থাৎ এইগুলার দ্বারাই এই বিক্রিয়া করে জানা যাবে যে কোন আয়নটা রয়েছে। এরপর আমরা ধরি পটাশিয়াম, এবং পটাশিয়ামে প্রথমে হচ্ছে ফেরোসায়ানাইট, এরপর হচ্ছে ফেরিসায়ানাইট, এরপর হচ্ছে অ্যান্টিমোনেট। এবং সর্বশেষ একটা হচ্ছে বিকারক হচ্ছে নেসলার দ্রবণ। তো এখানে অ্যামোনিয়াম দ্বারা 3টা, পটাশিয়াম দ্বারা 3টা এবং নেসলার বিকারক একটা। এই মূলত এগুলা দ্বারাই বিভিন্ন রকম ক্যাটায়ন শনাক্ত করা হয়। আমরা জানি যে অ্যানায়ন অনেক প্রকার হতে পারে, যেমন একটা প্লাস অথবা 2টা প্লাস অথবা 3+, যে কোনো একটা অ্যানায়ন হতে পারে। তো এগুলোর জন্য আমরা মনে রাখতে হবে যে
যেগুলোর মধ্যে একটা অ্যানায়ন আছে, অর্থাৎ একটা প্লাস, এই একটা প্লাস থাকবে এই একদম নিচের হচ্ছে পাইরো অ্যান্টিমনির একটা প্লাস, অর্থাৎ এই সোডিয়াম প্লাস। এবং এই নেসলার দ্রবণে হবে, নেসলার দ্রবণ হচ্ছে K2H2Cl4 এবং এই নেসলার দ্রবণে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন থাকবে। আর বাকি যে উপরে যে বিকারকগুলো আছে এগুলা দিয়া 2+ অথবা 3+ যে কোনো ওই অ্যানায়ন শনাক্ত করা যাবে। শুধুমাত্র একটি অ্যানায়ন যেগুলো আছে সেটি হচ্ছে এই পাইরো অ্যান্টিমনির দেওয়া সোডিয়াম প্লাস শনাক্ত করা যাবে এবং নেসলার দ্রবণ দ্বারা একটা অ্যানায়ন অ্যামোনিয়াম প্লাস শনাক্তকরণ করা যাবে। প্রথমে আমরা দেখব যে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিকারক দ্বারা কি আয়ন শনাক্ত করা যায়। তো এর জন্য কিছু একটা ছন্দ মনে রাখতে হবে। ছন্দটা হচ্ছে কুফা এলো কে জানে। কি ছন্দটা কি? কুফা এলো কে জানে। তো প্রথমে যদি লিখি যে কুফা, কু দিয়ে হচ্ছে কপার এবং ফা দিয়ে হচ্ছে আয়রন, এবং এই আয়রন যেখানেই থাকবে সেখানে দুইটা আয়রন থাকবে, একটা হচ্ছে 2+ এবং একটা হচ্ছে 3+। এই জন্য আমরা দুইটা লিখলাম, এটা হচ্ছে 2+ এর এবং এটা হচ্ছে 3+। এরপর হচ্ছে এলো, কুফা এলো, মানে অ্যালুমিনিয়াম। এরপর হচ্ছে কে জানি, কেতে হচ্ছে ক্যালসিয়াম এবং জানেতে হচ্ছে জিঙ্ক। অর্থাৎ আবার দেখি যে কুফা এলো কে জানি, এবং এই আয়রন যেখানে আয়রন থাকবে, আয়রন কিন্তু একসাথে দুইটা থাকবে, একটা হচ্ছে 2+ এবং একটা হচ্ছে 3+। এবং এই 2+কে বলা হয় ফেরাস এবং 3+কে বলা হয় ফেরিক, অর্থাৎ এরা দুইটা সবসময় একসাথেই থাকবে। এবং প্রথমে থাকবে 2+ এবং পরে থাকবে 3+। তো এগুলার আয়নগুলো আমরা বসাই দিই, এটা 2+, এটা 2+, এটা 2+ এবং এটা 2+। তো এরপর হচ্ছে অক্সালেট। তো আমরা একটা খুবই কমন একটা যৌগ হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তো ক্যালসিয়াম অক্সালেট দিয়ে আমরা মনে রাখতে পারি যে এই অক্সালেট কি করে, ক্যালসিয়ামের অ্যানায়ন শনাক্ত করে। এবং এখানে যে আছে ফেরোসায়ানাইড এবং ফেরিসায়ানাইড, তো এটা বোঝা যাইতেছে এখানে আয়রন থাকবে, আয়রন 2+ এবং আয়রন 3+ থাকবে। এবং এই বাকি যে তিনটা আছে ফেরিসায়ানাইড, এই ফেরোসায়ানাইড এবং থায়োসায়ানেট, এই সবগুলা দ্বারাই কিন্তু আয়রন 2+ এবং 3+ দুইটাই শনাক্তকরণ করা যাবে। তো লিখে ফেলি আমরা, এই থায়োসায়ানাইড দ্বারা প্রথমে হচ্ছে Fe2+, এরপর হচ্ছে Fe3+, এবং এখানেও সেম Fe2+, Fe3+, এবং এখানেও Fe2+, Fe3+, এবং এখানে আরও দুইটা এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে CO2+ এবং জিঙ্ক 2+। অর্থাৎ এখানে যে আমরা পড়ছিলাম যে কুফা এলো কে জানে, তো এখানে আমরা বলতে পারি যে কুফা জানে, মানে কুফা যে আইছে এটা শুধুমাত্র কুফাই জানে। তো এই সিকোয়েন্সটা জানা কিন্তু খুব জরুরি। তো এর প্রথমে আমরা শুরু থেকে দেখে নিই যে প্রথম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হচ্ছে এই অ্যানায়নগুলো শনাক্ত করা যায়। যেমন এই সিকোয়েন্সটা হচ্ছে কুফা এলো কে জানে, এই কুতে কপার,
এরপর ফাতে হচ্ছে ফেরাস, ফেরিক, এবং যখন এই আয়রনটা থাকবে তখন দুইটা একসাথে থাকবে, প্রথমে 2+ এবং তারপর 3+ থাকবে। এরপর হচ্ছে এলোতে অ্যালুমিনিয়াম, কেতে হচ্ছে ক্যালসিয়াম এবং জানেতে হচ্ছে জিঙ্ক 2+। এরপর হচ্ছে থায়োসায়ানাইটেও সেম, এই আয়রন 2+ থাকবে, 3+ থাকবে। এবং অক্সালেটের ক্ষেত্রে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে, এই অক্সালেট হচ্ছে সি, অর্থাৎ এই যে এটা অ্যামোনিয়াম, এই অক্সালেট দেওয়া ক্যালসিয়াম এর আয়ন শনাক্তকরণ করা হয়। এরপর হচ্ছে ফেরোসায়ানেটে যেহেতু ফেরো আছে তার মানে আয়রন থাকবে, আয়রনের দুইটা থাকবে একসাথে, যেমন প্রথমে 2+ এরপর 3+। এবং তারপর হচ্ছে কুফা জানি এক্সট্রা দুইটা কি কুফা জানি। এরপর হচ্ছে ফেরিসায়ানাইড ক্ষেত্রে যেহেতু ফেরি আছে তার মানে এই Fe2+ থাকবে এবং Fe3+ থাকবে। এরপর হচ্ছে পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা সোডিয়াম প্লাস শনাক্তকরণ হয়, অর্থাৎ যেহেতু এটা লাস্টে আছে তার মানে এটা সোডিয়াম এবং ন্যাসলার দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, অর্থাৎ একটি আয়ন। তো এই সিকোয়েন্সটা আমরা মনে রাখার চেষ্টা করব। যদি এই সিকোয়েন্সটা মনে না রাখা যায় তাহলে একটু কষ্টকর হয়ে যাবে শেখাটা। তো এটা সিকোয়েন্সটা কয়েকবার পড়লেই মনে রাখা যাবে। তো এখন আমরা দেখব যে এগুলা কি বর্ণ দেয়, এই অ্যানায়নগুলো কি বর্ণ দেয়। তো এই অ্যানায়নগুলো কি বর্ণ দেয় এর জন্য আমরা একটা ছন্দ শিখব। প্রথমে ধরি আমরা কাউকে একটা ভাষার কথা বললাম যে তার আমার কি ভাষা চাই বা তার কি ভাষা চাই। তো প্রথমে আমি বললাম যে নীল সবুজ ভাষা কি, প্রথমে আমি বললাম যে নীল সবুজ ভাষা, মানে নীল সবুজ ভাষা চলবে কিনা। তো সে আবার বলল যে নাই লালসা, অর্থাৎ তার এরকম নীল সবুজ ভাষার কোনো লালসা নাই। আমি বললাম নীল সবুজ ভাষা মানে এই ভাষা দরকার নাকি, সে বলল নাই লালসা, মানে আমার নীল সবুজ ভাষার কোনো লালসা নাই। তো এরপর আমি আবার অন্য একটা ভাষার কথা বললাম তাকে যে নীল ভাষা, অর্থাৎ যে নীল ভাষা হবে। তো এরপর সে একটু ভাবলো যে কি বলা যায়। তো এরপর সে ভেবে আনসার দিল যে নীল বাদামি সাদা বাদামি, মানে তার এমন একটা ভাষা চাই সেটা হচ্ছে নীল বাদামি সাদা বাদামি। তো প্রথম থেকে যদি আমরা বলি যে প্রথমে আমি তাকে বললাম যে তোমার কি ধরনের ভাষা চাই, আমি তার এই ভাষার রং বললাম যে নীল সবুজ ভাষা। তো সে বলল নাই লালসা। তো এরপর আমি তাকে আবার প্রশ্ন বললাম যে নীল ভাষা, তখন সে একটু ভেবে আনসার দিল নীল বাদামি সাদা বাদামি, অর্থাৎ তার এই নীল বাদামি সাদা বাদামি ভাষাটা চাই। তো এখন যদি আমরা লিখে ফেলি যে এগুলার প্রথমে আমি কি বলছিলাম যে নীল সবুজ ভাষা মানে নীল, এটা হচ্ছে সবুজ, তারপর হচ্ছে ভাষা অর্থাৎ সা, নীল সবুজ ভাষা। তো এরপর সে কি বলছিল যে নাই লালসা, নাই লালসা। তো এরপর আমি আবার তাকে জিজ্ঞাসা করছিলাম যে
নীল নীল বাসা, নীল নীল বাসা। তো আবার সে কিছুক্ষণ ভেবে কি উত্তর দিছিল যে নীল বাদামি আর কি সাদা বাদামি। তো আমরা যদি আবার প্রথম থেকে আসি যে নীল সবুজ বাসা, নাই লালসা, নীল নীল বাসা, নীল বাদামি সাদা বাদামি। তো এইভাবে মনে রাখতে হবে যে প্রথমে আমি তাকে বললাম যে নীল সবুজ বাসা, তখন সে বলল নাই লালসা। এরপর আমি তাকে আবার বললাম যে নীল নীল বাসা, তখন সে ভাবে উত্তর দিল নীল বাদামি সাদা বাদামি। তো এইভাবে কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। তো এরপর হচ্ছে যে যেগুলোতে যে নীল নীল একসাথে আছে, নীল নীল একসাথে থাকলে একটা গাঢ় হবে এবং একটা হালকা হবে। হালকাটা হবে প্রথমটা, অর্থাৎ প্রথমটা হবে হালকা নীল এবং দ্বিতীয়টা হবে গাঢ় নীল। এবং যেখানে সিঙ্গেল নীল আসে সেগুলো হবে গাঢ় নীল, কারণ হালকা নীলের পরে তার টার্গেটেই থাকে যে সে গাঢ় নীল থাকবে। তো এরপর গাঢ় নীল আছে এখানে, এই এক সিঙ্গেল নীল, এখানে সিঙ্গেল নীলের পরে হচ্ছে বাদামি, এর উপরেও হচ্ছে সাদা। তো এই যেহেতু এটা সিঙ্গেল, তাহলে এখানে হবে গাঢ় নীল এবং এখানে হচ্ছে গাঢ় নীল। তো এরপর হচ্ছে যে এই বিকারকগুলো আছে, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম অক্সালেট, এই পটাশিয়াম ফেরোসায়ানেট, পটাশিয়াম ফেরিসায়ানেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, এই সবগুলা দ্বারাই একটা করে আয়ন শনাক্তকরণ যায়, একটা করে আয়ন নিশ্চিত করা যায়। কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড অনেকগুলো আয়ন সে শনাক্ত করতেছে যে এখানে এই আয়নটা আছে, কিন্তু একদম নিশ্চিত করে শুধুমাত্র একটা আয়নকেই সে দেখাতে পারে, সেটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম 2+। এই অ্যালুমিনিয়াম 2+কে সে একদম নিশ্চিতভাবে নিশ্চিতকরণ করতে পারে। এবং এরপরে যদি আমরা যাই যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, তো অ্যামোনিয়াম থায়োসায়ানেট এখানে যেহেতু 2+ নাই আছে, তার মানে এখানে কোনো এটা শনাক্তকরণ করা যাবে না। তো যে কোনো এখানে একটাই আছে, তার মানে এটা নিশ্চিত করে অ্যামোনিয়াম থায়োসায়ানেট এটা নিশ্চিত করে, এবং এখানে যেহেতু একটাই আছে, তার মানে এটা নিশ্চিত করে। এবং এই বাকি যতগুলা মৌল আছে এই সবগুলাই নিশ্চিত করা যাবে। তো কোশ্চেন এমন আসতে পারে যে নিচের কোনটি দ্বারা নিশ্চিতকরণ পরীক্ষা করা যায়, দিয়ে দিল এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফেরিক আয়ন দিয়ে দিল যে ফেরিক আয়ন দ্বারা নিশ্চিতকরণ পরীক্ষা করা যায় কিনা, উত্তর হবে না। এরপর কপার আয়ন দ্বারা নিশ্চিতকরণ পরীক্ষা করা যাবে কিনা, উত্তর হবে না। এই কোনটা দিয়ে করা যাবে নিশ্চিতকরণ পরীক্ষা? অ্যালুমিনিয়াম 2+, আবার এই Fe3+, অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্বারা, তারপর হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা হচ্ছে Ca2+ আয়ন নিশ্চিত করা যাবে। এবং এখানে যতগুলো মৌল আছে সবগুলাই নিশ্চিত করা যাবে। তো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তো এখন দেখব যে এখানে যেহেতু সাদা 3টা আছে একসাথে, এই সাদা 3টা
এই কিসের মতো পদক্ষেপ দেখা যায়, যেহেতু একই রকম দেখা যায়, তার মানে একটা ছন্দ হচ্ছে যে ঝিলির গোড়া ধীরে ধীরে নিচে পড়তে থাকে। অর্থাৎ এই অ্যালুমিনিয়ামে জেলির মতো সাদা পদক্ষেপ পড়ে, এবং এই ক্যালসিয়ামে গুড়ার মতো পদক্ষেপ পড়ে, এবং এই জিঙ্ক 2+ যে সাদা পদক্ষেপ সেটা উপর থেকে ধীরে ধীরে নিচে পড়তে থাকে, উপর থেকে ধীরে ধীরে নিচে পড়তে থাকে। এরপর যদি দেখি যে এই Fe2+ কি করবে, কি যৌগ তৈরি করবে, FeOH2 এই যৌগ তৈরি করবে, Fe3+, FeOH3 এই যৌগ তৈরি করবে, এখানে 2+ লিখছে, এটা হবে 3+, অ্যালুমিনিয়াম OH3 এটা গঠন করবে। এরপর ক্যালসিয়াম CaOH2 এটা গঠন করবে, এবং জিঙ্ক OH2 এটা গঠন করবে। এরপর যেহেতু এটা পদক্ষেপ, যেহেতু কোনো পদক্ষেপ পড়ে না, তার মানে এটা কোনো যৌগ গঠন করবে না। আর এইখানে ফেরিক গঠন করবে FeCnS3। এটা কি গঠন করবে, এটা গঠন করবে CaCO3 ক্যালসিয়াম অক্সালেট, তো এই ফেরোসায়ানেটের এখানে আয়রন হচ্ছে 2+, এবং এই ফেরি হচ্ছে 3+। তো এটা যখন সায়ানেটের সাথে বসবে তখন হবে যে FeCN6 এটা হবে। তো এটার যদি আমরা জারণ মান দেখি, এই CN এর জারণ মান হচ্ছে -1, যেহেতু এরপর যেহেতু 6 আছে, তার মানে -1 × 6 = -6। এবং এর জারণ মান কত, এর জারণ মান হচ্ছে +2, অর্থাৎ এর টোটাল জারণ মান কত, টোটাল জারণ মান হচ্ছে -4। এরপর যদি আমরা ফেরিকেরটা দেখি, এখানে ফেরিক CN6 এর জারণ মান হচ্ছে +3, এবং এর জারণ মান হচ্ছে -6। তো তার মানে এটার টোটাল জারণ মান কত, টোটাল জারণ মান হচ্ছে -3। তো এখন যেহেতু এখানে ফেরোসায়ানেট আছে, তার মানে এখানে Fe2+, মানে এখানে Fe দিলাম, এখানে Fe দিলাম। তো এখানে -4 আছে, আর এটা হচ্ছে +2। তো এখানে কি দিলে এখানে এর পুরাটার জারণ মান, এটাকে যেহেতু একদম শূন্য বানাইতে হবে, তার মানে এটার জারণ মান যত থাকবে এটার জারণ মান তত বানাতে হবে, তার উল্টাটা, যাতে দুইটা কাটাকাটি গিয়ে মাইনাস হচ্ছে। তো এখানে যদি আমরা +4 বানাতে চাই, তাহলে এখানে আরও 2টা Fe দিতে হবে, কারণ এই 2টা দিলেই এর জারণ মান 4+ হয়ে যায়। অর্থাৎ এটাও +4 এবং এটাও +4, তার মানে এই দুইটার একসাথে সমান জারণ মান 0 হয়েছে। এরপর হচ্ছে এই Fe ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যে এখানে হচ্ছে -3, এবং এখানে তো কিছু নাই,
তো এখানে যদি আমরা 3 দিই, 3 দিলে হয়ে যাচ্ছে এটা 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 3। তো এই জন্য এটা কিন্তু মিলল না, এটার সাথে এটা মিলল না যে যাতে 0 হবে। তো এখন কি করা যাবে এটার জন্য? তো এটার জন্য কী হবে, যেহেতু এটা মিলতেছে না তাই আমরা কি করতে পারি, এর সাথে পটাশিয়াম এসে যুক্ত হবে। পটাশিয়াম এখানে 2+ এবং এখানে প্লাস, এখানে 3+ এবং এর দ্বারণ হচ্ছে -3। তার মানে এটা দ্বারা সৃষ্টি হয়েছে Fe2 FeCN6, এটা যুক্ত হয় এবং এই কপার দিয়েও সেম Cu2 FeCN6 এটা, এবং জিঙ্ক দিয়েও সেম এটা যুক্ত হয়। এবং এখানে যদি আমরা Fe3+ এরটা দেখি তাহলে Fe3+এও কিন্তু Fe3+ এর ক্ষেত্রে কী হবে, যখন Fe ধরি আমরা এই যে এটাই Fe3+, তখন কিন্তু আর কোনো কিছু যুক্ত করা লাগতেছে না, অর্থাৎ এখানে -3 আর +3 কাটাকাটি চলে গেল। তো তখন হবে Fe3 FeCN6, অর্থাৎ এই যৌগটা তৈরি করে পদক্ষেপের পরে। এরপর হচ্ছে সোডিয়াম, এখানে পটাশিয়াম পাইরোইন্টারমিনেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে পটাশিয়াম H2 Sb2O7, তো এটা তৈরি করে। এবং পাইরোইন্টারমিনেট হচ্ছে এটা Sb2O7। এবং সবচেয়ে লাস্টে হচ্ছে নেসলার বিকারক। এই নেসলার বিকারক কি করে, নেসলার বিকারক is NH2 H2I3, এই যৌগটা তৈরি করে। তো আশা করছি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে এই ক্ষারীয় মৌলকের ক্ষেত্রে কোন বিকারক কোন মৌলগুলোকে শনাক্ত করবে এবং কি পদক্ষেপ ফেলবে। CO2+ গাঢ় পদক্ষেপ ফেলবে, পটাশিয়াম Fe2+ সবুজ, Fe3+ বাদামি এবং অ্যালুমিনিয়াম হচ্ছে সাদা। তো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, এগুলা পরীক্ষায় আসে, তো আমরা চেষ্টা করবো এই সবগুলা মনে রাখবার। এগুলো খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, যদি বারবার না পারা হয় তাহলে ভুলে যাবার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমরা দেখব যে অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা। অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা প্রথমে হচ্ছে যদি ক্লোরিন কি করে, AgNO3 এবং এই মৌলের সাথে বিক্রিয়া দেয়, কি পদক্ষেপ তৈরি করে, সাদা পদক্ষেপ দেয়। এবার Sa4 2- এটার সাথে এবং এটার সাথে বিক্রিয়া দেয় এবং এই সবগুলো কিন্তু সাদা পদক্ষেপ তৈরি করে। এবং কার্বনেট কি করে, এটার সাথে বিক্রিয়া দেয় এবং সাদা পদক্ষেপ তৈরি করে। তো আমরা যদি এগুলোকে একটু সাজাইয়া লিখি যে CH3 সেটা হলো 2Pb, এটা কি করে, তিনটা বিক্রিয়া, একটা হচ্ছে Cl- SO4 2- এবং
CO3 এবং এই সবগুলাই সাদা পদক্ষেপ তৈরি করে এবং বাকি থাকে আরও দুইটা, একটা হচ্ছে Ag3NO3, এটা Cl- সাদা পদক্ষেপ দেয় এবং BaNO3 এবং এটাও SO4 আয়ন শনাক্ত করে এবং এটা সাদা পদক্ষেপ ফেলে। এবং এরপর হচ্ছে যে হ্যালাইডের শনাক্তকরণ পরীক্ষা, অর্থাৎ হ্যালাইড সমূহ যেগুলো শনাক্তকরণ করে, যেমন এখানে ক্লোরাইড আছে, যেমন AgCl, এটা সাদা পদক্ষেপ ফেলে এবং NH4OH এই বিক্রিয়া এবং এটা হালকা হলুদ এবং এই হ্যালাইড, অর্থাৎ এই ক্লোরিন ছাড়া সবগুলাই সাদা হলুদ, এটা হালকা হলুদ পদক্ষেপ দেয়, এটা গাঢ় হলুদ পদক্ষেপ দেয়। এবং এটা NH4OH দ্রবণীয় এবং এটা হালকা দ্রবণীয়, অর্থাৎ আংশিক দ্রবণীয়, এবং এটা হচ্ছে অদ্রবণীয়, অর্থাৎ এটা দ্রবীভূত হয় না। তো এখন কিছু পরীক্ষা আমরা কিছু কোয়েশ্চেন দেখবো যে বিগত বছরগুলোতে কি আসছে, যে কোন পরীক্ষায় সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য ব্যবহার করে, সেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট। এরপর হচ্ছে NH4OH দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়। তো আমরা দেখে আসছিলাম যে এই অ্যামোনিয়াম সাথে যখন OH থাকবে তখন কি করা যাবে, যে কোফা এলো কে জানি, অর্থাৎ কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। তো এখানে যে সোডিয়াম তো নাই, তার মানে এটা কপার এবং অ্যালুমিনিয়াম। এরপর হচ্ছে নিচের কোনটি গাঢ় নীল। তো আমরা গাঢ় নীল দেখে আসছিলাম যে গাঢ় নীল হচ্ছে এটা পটাশিয়াম ফেরোসায়ানেট। এরপর হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিত করা যায়, যেহেতু এখানে অ্যামোনিয়াম অক্সালেট আছে। তো আমরা জানি যে একটা কমন যৌগ হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তো এটা দ্বারা আমরা মনে করি যে এটা ক্যালসিয়ামের ক্যাটায়নের উপস্থিতি নিশ্চিত করে। তো এইভাবে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই সবগুলা মনে রাখতে পারবো। তো এই জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিসের প্রয়োজন। এখন আমরা দেখব যে নতুন একটা টপিক, সেটা হচ্ছে বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে, তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া। তো এর জন্য আমরা জানতে হবে যে বিক্রিয়াগুলো আসলে কেমনে করে। তো এখানে যে আমরা প্রথম বিক্রিয়া দেখতে পাচ্ছি যে এটার সাথে এটা বিক্রিয়া হয়েছে এবং এখানে কি হবে, আসলে কোনটার সাথে আমরা বিক্রিয়া করছি। তো এটার জন্য আমাদের দেখতে হবে যে দুই পাশের ভর সংখ্যা দেখতে হবে এবং প্রোটন সংখ্যা দেখতে হবে, প্রোটন কমছে না বাড়ছে নাকি একই রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভর সংখ্যা 234, এখানেও 234, তার মানে এখানে এমন একটা কিছু হবে, তো ধরি এক্স, তো এক্স এর অর্থাৎ এখানে ভর সংখ্যা এমন একটা কিছু হবে যেটা শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ এখানে কোনো চেঞ্জ হয় নাই, এজন্য শূন্য হবে। এরপর যদি আমরা প্রোটন সংখ্যা দেখি যে এখানে এখানে 90, এখানে 91, অর্থাৎ
একটা বাড়ছে, অর্থাৎ এখানে একটা বাড়ছে, অর্থাৎ x1, অর্থাৎ এখানে একটা বাড়ছে, তার মানে 1। এখানে 1 কি, যেহেতু এটা থেকে এটা বিক্রিয়া করে বের হয়েছে, অর্থাৎ ভেঙে বের হয়েছে, তার মানে এখানে আগে হবে মাইনাস, কারণ এটা থেকে ভেঙে এটা হয়েছে, অর্থাৎ এটা হবে মাইনাস, এবং এখানে হবে। তো এরকম আমরা জানি, এরকম আছে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন 0 মাইনাস, এটা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, এই মৌল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ একটা প্রোটন বেরিয়ে গেছে, তো 0 -1। এবং এখানে এটা এখানে মাইনাস এবং মাইনাস মিলে প্লাস হয়েছে, মাইনাস এবং মাইনাস মিলে প্লাস হয়েছে। তো এই বিক্রিয়াটা কিন্তু আসলে মুখস্থ করে ফেলতে হবে। কেমন, যে এটার সাথে এটা বিক্রিয়া হলো, এখানে কোনটি তৈরি হবে, আবার এটা কিন্তু বিটা, এটা কিন্তু বিটা, কোনটা তৈরি হবে, ইলেকট্রন, আলফা, গামা নাকি নিউট্রন, এরকম কোশ্চেন আসবে। তো উত্তর কোনটা, উত্তর হবে একটি ইলেকট্রন বা বিটা ইমিশন, বিটা রশ্মি বের হয়ে যাবে। এরপর যদি আমরা দেখি যে এখানে এটা কার্বন, কার্বনের এখানেও 14, এখানেও 14, অর্থাৎ এখানে এমন একটা কিছু হবে যেটার ভর সংখ্যা হবে 0, এবং আরেকটা বিষয়, যে যদি এটা ওই পাশে থাকতো, অর্থাৎ এই যে পি এর পাশে থাকতো, যেমন যে 30, 234, 90, অর্থাৎ এই যে এখানে এই বিক্রিয়াটা দিল, তো এখানে যদি আমরা কোনটা দিব, কোথায় দিব, যদি এখানে প্লাস দেই, যদি এই পাশে দেই, এই জিনিসটা যদি এই পাশে দিই, তাহলে এটা প্লাস দিতে হবে। কেন প্লাস দিতে হবে, কারণ প্লাসে প্লাসে মাইনাস, আর একটা মাইনাস গেলে থাকে 90, আর যখন এটা এই পাশে দিব তখন এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তখন হয়ে যাবে 91। তো আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে এটা, এখানে কত, অর্থাৎ এখানে এমন একটা কিছু হবে যেটার ভর সংখ্যা হবে 0, এবং এখানে এমন একটা কিছু হবে যেটার মান কমে গিয়ে হবে 6, অর্থাৎ এই একটা ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ এখানে 0 -1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, একটা কমে গিয়ে 6 হয়ে গেছে। এরপর আমরা যদি দেখি যে এটা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 226, এবং এটার ভর সংখ্যা হচ্ছে 222, তার মানে এর পার্থক্য হচ্ছে 4, অর্থাৎ এমন একটা কিছু হবে যেটার ভর সংখ্যা হবে 4। এবং প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা এখানে 88 এবং এখানে হচ্ছে 86, অর্থাৎ প্রোটন সংখ্যার পার্থক্য হচ্ছে 2। কার ভর সংখ্যা 2, আমরা জানি হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4, হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এখানে কি হবে, এখানে হবে হিলিয়াম 4, এবং যদি এটা এই পাশে লিখতাম, যদি আরে 226, যদি এই পাশে লিখতাম তাহলে এখানে -He4 এটা লিখতাম, কারণ এখানে কমছে এই জন্য মাইনাস,
এবং এইটার সাপেক্ষে যদি ধরি এটা থেকে এটা বাড়ছে, এই জন্য এখানে প্লাস, আর যেহেতু এটা থেকে এটা কমছে এই জন্য এখানে হবে মাইনাস। এরপর যদি আমরা দেখি যে ইউরেনিয়াম সাথে একটি নিউট্রন পরমাণু বিক্রিয়া করে এটা তৈরি করছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে যে প্রথমে আমরা এই মোট ভর সংখ্যা যোগ করে নিব। যে এখানে মোট ভর সংখ্যা হচ্ছে 235 এবং 235 এবং এখানে হচ্ছে 1 অর্থাৎ 236, অর্থাৎ উপরে হচ্ছে 236 ভর সংখ্যা। আর এখানে যদি যোগ করি 92 আর এখানে 3টা আছে, অর্থাৎ 3 দিয়ে এখানে গুণ হবে, 1 × 3 = 3, তার মানে 92 + 3 = 95। তো এখন আমরা বিয়োগ করে দিই যে কত থাকে, 236 - 95, 1 এবং এখানে থাকে 14, অর্থাৎ 141। এখানে এমন একটা কিছু হবে যেটার মাথায় থাকবে 141। এবং প্রোটন সংখ্যার যদি আমরা দেখি যে এখানে হচ্ছে 92, এবং এখানে কত, 0 × 3 = 0, তার মানে এখানে 36। তো এখন যদি আমরা বিয়োগ দেই 92 - 36, 6, 5, অর্থাৎ এখানে এমন একটা কিছু হবে যেটার প্রোটন সংখ্যা হচ্ছে 56। তো আমরা জানি যে বেরিয়াম এর ভর সংখ্যা হচ্ছে 141 এবং এটা হচ্ছে 156। তো এই বিক্রিয়াগুলো আসলে এভাবে দেখেও করা যায়, আর মুখস্থ রাখতে পারলে আরও ভালো, কারণ অনেক সময় বলে দেয় যে ইউরেনিয়ামের সাথে ইউরেনিয়াম বিক্রিয়া করে এটা তৈরি করে, তাহলে এর সাথে আর কি কি উৎপন্ন হবে, তখন এরকম দিয়ে দিল। এজন্য আর কি এগুলা মুখস্থ রাখতে পারলে ভালো, না রাখলেও সমস্যা নেই, এগুলা করা যাবে। তো এখানে হচ্ছে যে এটার থেকে একটি আলফা রশ্মি বিকিরণ করলে কি থাকে, তো আমরা যদি লিখি যে TS 234-90 একটি আলফা রশ্মি বিকিরণ করবে, অর্থাৎ চলে যাবে, আলফা হচ্ছে 4, 2। তো এখানে হবে এমন একটা কিছু হবে যেটার মাথায় থাকবে 230 এবং নিচে থাকবে হচ্ছে 88। ও সরি, একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আলফা মানে হচ্ছে Ac2+, অর্থাৎ না, ঠিক আছে। তো বর অষ্টআশি এরকম, সরি প্রোটন অষ্টআশি এরকম একটাই মূল আছে, সেটা হচ্ছে আরে। তো আমরা বুঝতে পারছি যে তো এরকম বিক্রিয়া দিয়ে দিলে আমরা দুইটার দেখব, দুইটার ভর সংখ্যা দেখব, ভরের যোগফল, এবং দেখব যে নিচে প্রোটনের যোগফল। তো এইভাবে আমরা এই বিক্রিয়াগুলা করতে পারব। এখন আমরা কিছু কোশ্চেন দেখে আসি। এই যে এটার সাথে বিক্রিয়া, এটা ভেঙে এটা এবং এটা উৎপন্ন হয়েছে, তাহলে এখানে এক্স কি? তো প্রথমে আমরা ভর সংখ্যা দেখব যে 226 থেকে 24, অর্থাৎ বিয়োগফল হচ্ছে 4, অর্থাৎ এখানে এমন একটা কিছু হবে যেটার
উপরে বসবে 4 এবং নিচে কত, নিচের পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ এরকম হচ্ছে কোনটা, এরকম হচ্ছে আলফা কণা, অর্থাৎ আনসার হবে আলফা কণা। এরপর যদি আমরা দেখি যে কোন প্রক্রিয়ায় এটা থেকে এটা তৈরি হয়, অর্থাৎ এটার বিক্রিয়া কোনটা, এটার বিক্রিয়া হচ্ছে এই যে যেটা আমরা একটু আগে করে আসলাম, অর্থাৎ এটা হচ্ছে এটা তৈরি করবে মানে বিটা, অর্থাৎ বিটা ইমেশন, অর্থাৎ বিটা রশ্মি প্রক্রিয়ায় এটা তৈরি হয়। এরপর হচ্ছে এই বিক্রিয়ায় এখানে কি উৎপন্ন হবে, তো এখানে অ্যালুমিনিয়ামের ভর 27, এখানে হিলিয়ামের হচ্ছে 4 মানে 31, তো এখানে এমন একটা কিছু হবে যেটার মাথায় থাকবে 1, তো এখানে 1 আছে মাথায় 2টা, একটা নিউট্রন একটা হাইড্রোজেন। এরপর নিচের বিয়োগফল দেয়, এরপর এখানে হচ্ছে 13, এখানে 2 অর্থাৎ 15 এবং এখানেও 15, তার মানে পার্থক্য 0, অর্থাৎ এর আনসার হবে এটা। এরপর হচ্ছে কোনটি হিরোশিমায় নিক্ষিপ্ত অ্যাটম বোমায় ব্যবহৃত আইসোটোপ, সেটা হচ্ছে ইউরেনিয়াম 35। এরপর হচ্ছে সোডিয়াম নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে ম্যাগনেসিয়ামে পরিণত হয়, এখানে কি ক্ষয় হয়, অর্থাৎ সোডিয়াম 23 নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে, অর্থাৎ মাইনাস হবে ম্যাগনেসিয়াম 24 পরিণত হয় এবং এখানে সোডিয়ামের ভর 11, এটা হচ্ছে 12, তার মানে এখানে এমন একটা কিছু হবে যেটার উপরে কত, উপরে হবে 1 এবং নিচেও হবে 1, তো 1 কোনটা, 1 হচ্ছে হাইড্রোজেন। সরি একটু ভুল হয়েছে, তো যেহেতু এখানে 1 বাড়ছে তার মানে এখানে যেহেতু মাইনাস, তার মানে এখানে -1, এখানে হবে -1, যেহেতু এখানে -1 হলে এখানে হবে 0, কারণ যেহেতু এটা -1 তার মানে এর ভর থাকবে না, এটাই স্বাভাবিক, ভর 0 থেকে কম হবে, অর্থাৎ আমরা নর্মালি 0ই ধরি, অর্থাৎ নেগেটিভ কোনো একটা ভর থাকবে, নেগেটিভ আমরা না ধরি 0 ধরি, তো এই নেগেটিভ এরকম হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ এখানে হবে ইলেকট্রন, আর এই ইলেকট্রন হচ্ছে বিটা ইমেশন, অর্থাৎ বিটা ক্ষয় হয়, এর আনসার হবে। এরপর হচ্ছে কোনটি তীব্র আয়ন সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে আলফা কণা। তো সর্বশেষ একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে এই লম্বা একটা বিক্রিয়া, এই উপায়ে কিউ তেজস্ক্রিয় আইসোটোপ, এই কিউ হচ্ছে তেজস্ক্রিয় একটা আইসোটোপ, এই আইসোটোপগুলোর ভর ও প্রোটনের ভিত্তিতে নিচের কোনটি সঠিক, এটা নির্ণয় করতে হবে। তেজস্ক্রিয় আইসোটোপ, তো তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে একটা হচ্ছে ইউরেনিয়াম 238 এবং এর ভর সংখ্যা হচ্ছে 92। কি বলছে, একটি আলফা কণা বেরিয়ে গেছে, আলফা কণা কি Ac4 বেরিয়ে গেছে, তো মাইনাস হবে এখানে 228 থেকে 4 বাদ দিলে হচ্ছে 234 এবং 92 থেকে 2 গেলে হচ্ছে 90, তো এটা হচ্ছে এই মৌল। এবং তারপর কি বলছে, এই মৌল থেকে বিটা বেরিয়ে গেছে, এটা থেকে আবার বেরিয়ে গেছে কি বিটা হচ্ছে ইলেকট্রন 0 -1, তো এটা হচ্ছে এখানে তো 234 থাকবে এটা। এরপর
এখানে কত মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 1 যোগ হয়েছে, অর্থাৎ 91। তো 91 পারমাণবিক ভর বিশিষ্ট মৌল হচ্ছে এটা। এরপর কি বলছে যে এরপর এটা থেকে গামা বেরিয়ে গেছে, গামা বেরিয়ে গেছে। তো গামা বেরিয়ে গেছে মানে হলো গামা আমরা জানি যে এটা হচ্ছে গামা। সরি, এটা হচ্ছে গামা মানে 0 0, অর্থাৎ এটার কোনো পার্থক্য হবে না। 234 91 এখানে। তো এখন কি বলছে কোশ্চেন, আইসোটোপগুলোর ভিতরে বড় প্রোটিনের ভিত্তিতে কোনটি সমান? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটার ভর সমান, এটার প্রোটনও সমান। তো এই জন্য এল সর্বশেষ দুইটা এল আর ডি সমান, অর্থাৎ এই দুইটা। এই বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পারলে মুখস্থ করে ফেলবা। তো এই ছিল আজকের মতো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।